তোমরা দেখতে পাচ্ছ যে আত্মজীবনী এবং স্মৃতিকথা থেকে যে উদ্বাস্তুদের তাদের সম্পর্কে যে জানা যায় সে ধরনের বিষয়, যে দেশভাগ ও দেশ ত্যাগের যন্ত্রণা কীভাবে আত্মজীবনী এবং স্মৃতিকথার মাধ্যমে ফুটে উঠেছিল। এবং আরেকটা বিষয় বলি যে যেহেতু অষ্টম অধ্যায় 24 সালের এখান থেকে কোনো কোশ্চেন দেওয়া হয়নি, 23 সালে দেওয়া হয়েছিল, কিন্তু এখানে এবছর সামনে যেটা 25 সালের যেটা মাধ্যমিক পরীক্ষা আসছে, এখানে তোমাদের যে কোশ্চেনগুলো আমি দিয়েছি, যেমন হচ্ছে যে জুনাগড় বা হায়দ্রাবাদ, এই যে পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উদ্বাস্তুদের পার্থক্য, সমস্যা সমাধানের যে পার্থক্য দেখা গিয়েছিল। তারপরে হচ্ছে যে দিল্লি চুক্তি বা নেহেরু লিয়াকত চুক্তি এবং যে দেশত্যাগ, যে আত্মজীবনের স্মৃতিকথার মাধ্যমে কীভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এই যে কিছু কোশ্চেন আছে বা আরও যেগুলো গুরুত্বপূর্ণ আছে সেগুলো আমি দেব। এই ধরনের কোশ্চেনগুলো এখান থেকে যেহেতু দুটো কোশ্চেন থাকবে আশা করি, তাই এগুলোকে কিন্তু বেশি করে রাখতে হবে। আমার নোটস যদি ভালো লাগে অবশ্যই এগুলো লিখে রাখবে, বা যেভাবে তোমাদের সুবিধা হবে করবে। এবং আমি বলবো 8 অধ্যায় যদি 4 নম্বরে বলতে হয় তাহলে 2, 3, 5, 8 এই 4টে অধ্যায় কিন্তু ভালো করে করতে হবে। 2, 3, 4, 8 এইগুলো, এই 2, 3, 5, 8 এইগুলো যেহেতু আসেনি তাই এগুলো ভালো করে নজর দিতে হবে। কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে এখানে একটা নয়, কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে কী দুটো করে কোশ্চেন দেওয়া, যেখান থেকে দেওয়া হয় দুটো করে কোশ্চেন, তাই এখান থেকে দুটো আসবে, সেটা ধরেই কিন্তু বেশ কিছু কোশ্চেন কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই বিষয়টা যদি থাকে যে আত্মজীবনী এবং স্মৃতিকথায় দেশ ত্যাগের যন্ত্রণা কীভাবে ফুটিয়ে তোলা হয়েছিল, এখানে সেই বিষয়টা যদি থাকে তো কী লিখতে হবে, ভূমিকাতে এটা লিখতে হবে যে 1947 খ্রিস্টাব্দে দেশভাগের ফলে লক্ষ লক্ষ উদ্বাস্তুকে যে নিদারুণ সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। এছাড়া দেশভাগের ফলে সাম্প্রদায়িক দাঙ্গা, হিংসা, অগ্নিসংযোগ, হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতন এর কথা যেমন তুলে ধরা হয়েছে, তেমনি উদ্বাস্তুদের উদ্বাস্তুজনিত নানান সমস্যা, বেদনা, সরকারি পদক্ষেপ ইত্যাদি বিভিন্ন লেখকদের আত্মজীবনী ও স্মৃতিকথায় ফুটিয়ে তোলা হয়েছে। সেই সময়কার যে স্বাধীনতার সময় দেশভাগের সময়ের যে একটা পরিস্থিতি, উভয় রাষ্ট্রের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়েছিল, যে দাঙ্গা, হিংসা, অগ্নিসংযোগ, হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতন, এই ধরনের যে তাদের মধ্যে একটা যে অত্যাচার হয়েছিল বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, তাদের মধ্যে যে বিভিন্ন যে নির্যাতন, সেই নির্যাতন সম্পর্কে কিন্তু এই আত্মজীবনী এবং স্মৃতিকথায় ফুটিয়ে তোলা হয়েছে। তারপর যে এখানে যে লেখকদের বইগুলো থেকে সেগুলো জানা যায়, যেমন লেখা আছে দেশভাগ সম্পর্কিত আত্মজীবনের স্মৃতিকথা, সেই ধরনের যেমন একটা লেখা আছে হিরণময় মুখোপাধ্যায়ের উদ্বাস্তু, প্রফুল্ল চক্রবর্তীর মার্জিনাল ম্যান, তারপরে জ্যোতির্ময়ী দেবীর এপার গঙ্গা ওপার গঙ্গা, চৌধুরী খালিকুজ্জামানের পাথওয়ে টু পাকিস্তান, দক্ষিণরঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম, খুশবন্ত সিংয়ের ট্রেন টু পাকিস্তান, সুনীল গঙ্গোপাধ্যায়ের অর্ধেক জীবন ও পূর্ব পশ্চিম, শঙ্খ ঘোষের সুপুরি বনের শাড়ি, অতীন ঘোষের নীলকণ্ঠ পাখির খোঁজে, এই ধরনের বইগুলো থেকে কিন্তু সেই সময়ের যে উদ্বাস্তুদের তাদের যে যন্ত্রণা সেগুলোর কথাগুলো কিন্তু এই ধরনের বইতে তুলে ধরা হয়েছে। তার কিছু বইগুলো এখানে মুখস্থ করতে হবে, যে বইগুলো থেকে জানা যায় আত্মজীবনী বা স্মৃতিকথামূলক যে গ্রন্থ সেখান থেকে যে জানা যায়, এবং এই বইগুলো মানে মুখস্থ করতে হবে। তারপরে যে দেশের স্মৃতি, এখানে কী কী লিখতে হবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে উদ্বাস্তুদের অনেকেরই তাদের মাতৃভূমি ফেলে আসা ঘরবাড়ি, বন্ধুবান্ধব, জমি জায়গা, গাছপালা, খাওয়া দাওয়া, আবহাওয়া, জলবায়ু ইত্যাদি স্মৃতিচারণা করা হয়েছে আত্মজীবনী স্মৃতিমূলক গ্রন্থে। দেশ সম্পর্কে যেগুলো স্মৃতিচারণা করা হয়েছে, তারা যে তাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, জমি জায়গা, গাছপালা যেইগুলো ছেড়ে এসেছে সেইগুলো সম্পর্কে কিন্তু এখানে তাদের মধ্যে যে একটা বেদনাদায়ক যন্ত্রণা, সেই যন্ত্রণার কথা কিন্তু এই আত্মজীবনের স্মৃতিমূলক গ্রন্থে তুলে ধরা হয়েছে। তারপরে যে দেশভাগের স্মৃতি, লর্ড মাউন্টব্যাটেনের ভারত বিভাজন এবং স্যার সিরিল র্যাডক্লিফের বঙ্গ ও পাঞ্জাব সীমান্ত নির্ধারণের সময় থেকে পূর্ববঙ্গের হিন্দু ও পশ্চিম পাঞ্জাবের শিখদের মধ্যে যে আতঙ্ক, উদ্বেগ
সম্পর্কে টানাপোড়েন ইত্যাদির কথাও কিন্তু জানা যায়। তারপর যে দেশ থেকে স্মৃতি, দেশভাগজনিত কারণে নিজেদের ফেলে আসা পূর্বপুরুষদের ভিটে মাটি ছেড়ে আসার যন্ত্রণা, সীমান্ত পেরিয়ে যে ভারতে এসে উদ্বাস্তু শিবিরে থাকার যন্ত্রণা এবং নতুন জমি বাড়ি কিনে নতুন বসবাস শুরু করার কথা, জীবন সংগ্রাম ইত্যাদি আত্মজীবনের স্মৃতিকথায় ফুটে উঠেছে। অর্থাৎ তাদেরকে যে উদ্বাস্তু হয়ে নতুনভাবে জীবনযাপন করতে জীবনযাপনের জন্য যে তারা যে শুরু করেছিল, নতুনভাবে যে শুরু করেছিল, সেই যন্ত্রণা যে কী ধরনের যন্ত্রণা, সব কিছু ছেড়ে এসে তাদের সব কিছুই ছিল, অথচ কিন্তু তাদের যখন উদ্বাস্তু হতে হয়, যখন অন্য দেশে ভিন দেশে চলে যেতে হয়, অন্য রাষ্ট্রে চলে যেতে হয়, সেখানে যে তার যে নতুনভাবে যে জীবনযাপন শুরু করে সেই যন্ত্রণার কথাও কিন্তু এই আত্মজীবনী এবং স্মৃতিকথা যে গ্রন্থ সেখানেও তুলে ধরা হয়েছে। তারপর ভয়ঙ্কর দাঙ্গার কথা উল্লেখ করা আছে। কী ধরনের? দেশভাগজনিত কারণে ধর্মের দোহাই দিয়ে একদল মানুষ নারী নির্যাতন, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, সাম্প্রদায়িক সংঘর্ষ, পাশবিক অত্যাচার চালিয়ে যে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছিল এবং দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল বা বাধ্য করা হয়েছিল, সেই সমস্ত কথা এই গ্রন্থগুলি থেকে জানা যায়। অনেক মানুষ যাদেরকে দেশ ত্যাগী হতে চায়নি, কিন্তু তাদেরকে কিন্তু বাধ্য করা হয়, তাদের মধ্যে যে নির্যাতন করা হয়, নারী নির্যাতন, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, সম্প্রদায়ের মধ্যে যে দাঙ্গা শুরু হয়ে গিয়েছিল, এই ধরনের কারণে তাদের কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে উদ্বাস্তু হতে বাধ্য করা হয়েছিল। সে বাধ্য যে হওয়ার কথা সেগুলো কিন্তু এই স্মৃতিকথা এবং আত্মজীবনীমূলক গ্রন্থ থেকে জানা যায়। তারপরে যাত্রাপথের বিবরণ, তাদের যাত্রাপথে যে বিভিন্ন সমস্যার মধ্যে সম্মুখীন হয়েছিল সেই কথাগুলো এখানে লেখা আছে। দেখো, এই আত্মজীবনীমূলক গ্রন্থ থেকে জানা যায় কী কষ্টের মধ্য দিয়ে লক্ষ লক্ষ উদ্বাস্তু ট্রেনে, গরুর গাড়ি করে কিংবা পায়ে হেঁটে মাতৃভূমি ত্যাগ করে ভারতে পৌঁছেছিল। যে সমস্ত হিন্দুরা যারা পাকিস্তান থেকে ভারতে এসেছিল, যারা মুসলমানরা উদ্বাস্তু হয়েছিল ভারত থেকে, যারা পাকিস্তানে গিয়েছিল, তারা যে অনেক সময় গরুর গাড়ি বা পায়ে হেঁটে গিয়েছিল, সেই যন্ত্রণা, যে পথের মধ্যে যে বিভিন্ন যন্ত্রণা, খাওয়া দাওয়া থেকে শুরু করে বিভিন্ন সমস্যার মধ্যে যে তারা যে পড়েছিল, সেই যাত্রাপথের বিবরণ কিন্তু স্মৃতিকথা বা আত্মজীবনীমূলক গ্রন্থেও তুলে ধরা হয়েছে। তারপরে হচ্ছে ত্রাণ ও পুনর্বাসন নীতি। ভারত সরকার কর্তৃক উদ্বাস্তুদের ত্রাণ ও পুনর্বাসনের ক্ষেত্রে বাংলা অপেক্ষা পাঞ্জাবি অগ্রাধিকার পেয়েছিল। যেটা বারবার বলছিলাম যে পাঞ্জাব অপেক্ষা বাংলাকে বেশি বাংলা অপেক্ষা পাঞ্জাবকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পাঞ্জাবের পুনর্বাসন এবং আর্থিক সাহায্য কিন্তু উদ্বাস্তুদের তড়িঘড়ি করা হয়েছিল, যেটা কিন্তু পশ্চিমবঙ্গের উদ্বাস্তুদের দীর্ঘদিন তাদেরকে শিবিরে, স্টেশনে, বিভিন্ন জায়গায় তাদেরকে থাকতে হয়েছিল। সেই সমস্ত কথা ছাড়াও ক্যাম্পগুলিতে পানীয় জল, যে বিভিন্ন ধরনের যে শিবির বানিয়ে দেওয়া হয়েছিল, পানীয় জলের, শৌচাগারের সমস্যা, পুলিশি অত্যাচারের কথা, খাদ্য পোশাকের সমস্যার কথা আত্মজীবন স্মৃতিকথামূলক গ্রন্থে তুলে ধরা হয়েছে। মানে সমস্যার কথাও আত্মজীবনের স্মৃতিমূলক গ্রন্থে তুলে ধরা হয়েছে। তারা যে শিবিরে ছিল, সেই শিবিরে থাকার যে যন্ত্রণা, সেই সময়ে যে সেখানে যে মানে খাবার তো নেই, জল নেই, যে সাধারণ পানীয় জলেরও সে বিরাট সংকট, জল পাচ্ছে না, শৌচাগারের সমস্যা, তার সঙ্গে আছে পুলিশের অত্যাচার, তাদের পোশাক আশাকের সমস্যা, এই ধরনের কথাগুলো কিন্তু এই আত্মজীবনের স্মৃতিমূলক গ্রন্থে তুলে ধরা হয়েছিল। তারপরে উপসংহারে যেটা করতে হবে, স্মৃতিকথা নির্ভর ইতিহাস সব ক্ষেত্রে গ্রহণযোগ্য না হলেও সমকালীন লেখকদের রচনায় যে অবর্ণনীয় দুঃখ দুর্দশার যৎ সামান্য অংশ লিখিত আকারে আত্মজীবনের স্মৃতিকথা রূপে আমাদের কাছে প্রকাশিত হয়েছে, তা সত্যি বেদনাদায়ক। যে ধরনের ঘটনা সেই সময় ঘটেছিল যখন দেশভাগ হয়, এখানে কিন্তু অনেকটাই বলতে কিছুটা রং চড়ানো থাকতে পারে, লেখক নিজের মতো করে লিখতে পারে, কিন্তু সেই সময়ে যে ঘটনা, যে উদ্বাস্তুদের যে সমস্যা, সেখান এই রচনাবলী থেকে বা তাই স্মৃতিকথা আত্মজীবনী গ্রন্থ থেকে কিন্তু অনেকটাই আমরা কিন্তু আন্দাজ করতে পারি, যে অনুমান করতে পারি যে উদ্বাস্তু যারা হয়েছিল, যারা নতুনভাবে জীবনযাপন করতে শুরু করেছিল এক দেশ থেকে অন্য দেশে, তাদের কিন্তু সমস্যা, যে বিরাট একটা সমস্যা তৈরি হয়েছিল, এটা কিন্তু সাধারণভাবেই অনুমান করা সম্ভব। ঠিক আছে, এই বিষয়টা তাহলে তোমরা লিখতে পারবে। এই পর্যন্তই, সবাই ভালো থেকো এবং পরের ভিডিও আসার জন্য অপেক্ষা করো। যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই করবে, লাইক দেবে, কমেন্ট করবে, প্রয়োজনে শেয়ার করবে। এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিও আসার জন্য অপেক্ষা করো। সবাইকে শুভরাত্রি।